কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্ক। শুরু করছি 4টে 4 দিক। আজকে অন্যতম গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে ফুরফুরা শরীফে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ফুরফুরা শরীফে পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রীর। সেখানে আজকে দীর্ঘ কিছু বছর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে ফুরফুরা শরীফে। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে রমজান মাস উপলক্ষে যে রোজা চলছে, তারপরে যে ইফতার, সেই ইফতারেই আজ যোগ দেবেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ইফতারের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনিক কর্তারা সেখানে পৌঁছে গিয়েছেন। আজ ফুরফুরা শরীফে এই ইফতারের যোগ দেওয়ার কথা রয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীরও। আপনাদের সকলেরই মনে রয়েছে কিছুদিন আগেই নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, তিনি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। প্রায় মিনিট 20 একটি বৈঠকও হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধায়কের। তারপরে আজকের এই ইফতারে নওশাদ সিদ্দিকী আইএসএফের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী যোগদান করেন কিনা সেই বিষয়টিও দেখার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস এই মুহূর্তে রয়েছেন ফুরফুরা শরীফে, সরাসরি চলে যাব সেখানে। কি জানতে পারা যাচ্ছে মুখ্যমন্ত্রী আর কতক্ষণের মধ্যে ফুরফুরা শরীফে পৌঁছবেন এবং নওশাদ সিদ্দিকীর যোগদানের সম্ভাবনাই বা কতটা? দেখো, আমরা এখনো পর্যন্ত যে খবর পেয়েছি তাতে নবান্ন থেকে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির ফুরফুরা দরবার শরীফের উদ্দেশ্যে। আশা করা যায় 5টার মধ্যে তিনি ফুরফুরা দরবার শরীফের এই মঞ্চে চলে আসবেন এবং তার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি প্রায় সেরে ফেলেছেন আমাদের এই রাজ্য পুলিশের থেকে শুরু করে যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন, নিরাপত্তার ব্যবস্থা যে বেষ্টনী সেটাকেও আটোসাটো করে ফেলা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই পীরজাদারা ইতিমধ্যেই এই মঞ্চের দিকে আসতে শুরু করেছেন। একাধিক পীরজাদা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং আশা করা যায় গহা সিদ্দিকী এবং তার সাথে নওশাদ সিদ্দিকীও আজকের এই সবাইতে মুখ্যমন্ত্রী আগমনে তারাও এখানে উপস্থিত থাকতে পারেন। যদিও প্রায় 77 জন এই যে পীরজাদা রয়েছেন তাদের সিংহভাগই আজকে উপস্থিত থাকবেন এমনটাই জানা গিয়েছে ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে। তবে সব মিলিয়ে কিন্তু একটা বিষয় বলা যায় যে সামনে 2026-এর যেখানে বিধানসভা নির্বাচন এবং তার আগে হিন্দুত্ববাদী তাস যেভাবে বিজেপি এরাজ্যে খেলতে চলে বা খেলা পদ্ধতি শুরু করে ফেলেছে, তার পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের কৃষ্টি সংস্কৃতিকে আঁকড়ে ধরে সেখানে সমস্ত ধর্মীয় মানুষকে এক ছাতার তলায় রেখে সম্প্রীতির দিতে তিনি যে আসছেন এবং পাশাপাশি এই যে দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই মুসলিমদের যে তীর্থক্ষেত্র, সেই তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে যে উন্নয়নের কাজ চলছে বা উন্নয়নের কাজ এখনো বাকি রয়ে গেছে তার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি অতি দ্রুত যাতে সেই সমস্ত কাজকর্ম শেষ করা যায় সেই বিষয়টি তো দিশা দেবেন, সম্প্রীতির বার্তা দেবেন এবং সমস্ত মানুষের কাছে ধর্মপ্রাণ মানুষের কাছে তিনি একটা বিষয় পরিষ্কার করতে চাইছেন যে একদিকে যেমন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যে সমস্ত উৎসব মুখরিত দিনগুলো আছে, উৎসবে রয়েছে, সেখানেও যেমন তিনি যান, যেমন সংখ্যালঘু মানুষের যে সমস্ত উৎসব আছে সেখানেও তিনি সামিল হন। অতএব তার তিনি যে সকলকে নিয়ে এক সূত্রে গেঁথে রাখতে চান, সকলকে নিয়ে চলতে চান, সেই বার্তা দিতেই তিনি আসছেন। এবং রাজনৈতিক মহলের ধারণা যে 2026-এর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তৃতীয়বারের জন্য আজ আসছেন ফুরফুরা দরবার শরীফে, এটা তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ভাবে তো বটেই এবং মানুষের কাছে আগামী দিনে আর কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে রয়েছে কিন্তু আমজনতা, এটা বলাই যায়। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে আজকে ইফতারে যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছেন বলেই খবর। ফলে আর কিছুক্ষণের মধ্যেই ফুরফুরা শরীফে তিনি পৌঁছে যাবেন এবং আজকে
ইফতারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ফুরফুরা শরীফে যে ৭৭ জন পীরজাদা রয়েছেন তাদের অধিকাংশই উপস্থিত থাকার কথা বলেই এখনো পর্যন্ত খবর। শেষ পর্যন্ত কত সংখ্যক পীরজাদা উপস্থিত থাকেন সেদিকে অবশ্যই নজর থাকবে। এবং আজকের ইফতারে যোগ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ থেকে কোনো বার্তা দেন কিনা সেদিকেও অবশ্যই নজর রেখেছে রাজনৈতিক মহল। বগটুইয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত ছিল আনারুল হোসেন। সেই আনারুল হোসেনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয়েছে এবং সেই বগটুই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে অন্যতম অভিযুক্ত ছিল প্রাক্তন তৃণমূল নেতা আনারুল হোসেন এবং তার পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই যে আবেদন সেই আবেদন খারিজ করে দিয়েছে। 22শে জুন রামপুরহাট আদালতে জামিনের আবেদন এর আগে খারিজ হয়েছিল। তারপর সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আনারুল হোসেন। এবার কলকাতা হাইকোর্টেও তার জামিনের আবেদন খারিজ হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পক্ষ থেকে। তিনি যে বক্তব্য রেখেছিলেন তার প্রেক্ষিতেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। এক পাতার শোকজের চিঠির জবাবে 2 পাতার জবাব দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কিন্তু তার সেই জবাবে আজকে একটি বৈঠক হয় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির। সেই বৈঠকে হুমায়ুন কবিরের শোকজের যে জবাব সেই জবাবে দল সন্তুষ্ট নয় বলেই জানতে পারা যাচ্ছে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে ডাকা হবে বলেই খবর। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আজকের বৈঠকের পর যেটা জানতে পারা যাচ্ছে যে তার শোকজের যে জবাব দিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির তাতে সন্তুষ্ট হয়নি শৃঙ্খলা রক্ষা কমিটি। কি বলেছেন এই কথা জানার পর বিধায়ক হুমায়ুন কবির আমরা শোনাবো। দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেব। আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে। আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলেই তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি, কারণ পার্লামেন্টের একটা আছে, বিধানসভায় একটা আছে, আর দলীয় রাজ্য স্তরে একটা আছে। তা আমাকে 2বার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে। তা আমি বিধানসভার অনিল দে কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লেখা নাই, তাহলে আমি আবার কি বলবো? আপনারা শুনলেন হুমায়ুন কবিরের সরাসরি বক্তব্য।